কখনো কি এমন কোনো জায়গার কথা ভেবেছেন যেখানে পৌঁছতে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের শেষে সবচেয়ে বড় আনন্দ অপেক্ষা করছে আপনার জন্য? যেখানে আশ্চর্যজনক বিষয় হলো, একদিকে বরফ গলার শীতল স্রোত, সেই জলই ঠিক পাশের কুণ্ডে এসে ফুটন্ত গরম জল, যে জলে কাপড়ে বাঁধা চাল আলু সহজেই সেদ্ধ হয়ে যায়। পাহাড়ি সরু পথ, ঠান্ডা হাওয়া, আর প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে উত্তেজনা। আর এই উত্তেজনা সবার মধ্যে, কারণ এ যে আমার আপনার স্বপ্নের তীর্থস্থান। এই যাত্রার আসল সৌন্দর্য লুকিয়ে আছে কিন্তু প্রকৃতিতে নয়, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসে। তাই এই যাত্রা শুধু পথ চলা নয়, এটা মানুষের বিশ্বাসের গল্প, এটা অনুভূতির গল্প, এটা নিজের আত্মার সাথে দেবতাদের নিঃস্বার্থ যোগাযোগের গল্প। উত্তরকাশীর ভারত সেবাশ্রম সংঘে আজ আরও একটা সুন্দর নতুন দিন শুরু করলাম। এখন বাজে সকাল 6:10। তাড়াতাড়ি রেডি হয়ে ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পড়েছি। আগে চলুন যত তাড়াতাড়ি সম্ভব বাস স্ট্যান্ডে পৌঁছাই, দেরি হয়ে গেলে বাস ছেড়ে যাবে। মিনিট 10 হাঁটার পর পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম। ঠিক 7:30টায় বাস ছেড়ে দিল। চললাম আজ আরও একটা স্বপ্ন পূরণের আশায়। গতকাল গঙ্গোত্রী ধাম থেকে ফেরার পথে কথা দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদেরই আকাঙ্ক্ষিত স্থানে দর্শন করাতে নিয়ে যাব। কি মনে পড়ছে? নিশ্চয়ই ভাবছেন আপনাদেরকে নিয়ে আমি কোথায় চলেছি। আজ আপনাদেরকে নিয়ে একসাথে দর্শন করব হিমালয়ের কোলে লুকিয়ে থাকা পবিত্র ভূমি যমুনোত্রী ধাম যাত্রা। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন উত্তরকাশী থেকে পুরো যমুনোত্রী ধাম যাত্রা, বাসস্থান, ট্রেক, মন্দির, পূজার্চনা, আর সেই অনুভূতি যা হয়তো দূর থেকে হলেও আপনাদের অন্তরাত্মাকে জাগিয়ে তুলবে মায়ের দর্শনের জন্য। বাসে করে এখন আমরা চলে এসেছি ধরাশুতে। এখানে এসে মেন রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। বাঁদিকে রাস্তাটা দেখছেন, এটা দিয়ে আপনি হরিদ্বার ঋষিকেশ যেতে পারবেন। আর এই সোজা রাস্তাটা চলে গেছে গঙ্গোত্রী ধামের দিকে, যেদিকে এবার আমরা যাব। এই মোড়ে প্রায় সব গাড়ি ব্রেক নেয় যাত্রীদের জলখাবারের জন্য। ব্রেক শেষে আবার পাহাড়ি পথে ধীরে ধীরে ওপরের দিকে ওঠার পালা। সত্যি বলুন তো, কি তাড়াতাড়ি সময়গুলো কেটে যাচ্ছে। বাড়ি থেকে 7 দিন হয়ে গেল বাইরে। কিভাবে হিসাব করুন। হাওড়া থেকে দেরাদুন এক্সপ্রেস ধরেছিলাম উত্তরকাশী, গঙ্গোত্রী, যমুনোত্রী দর্শন করার উদ্দেশ্যে। প্রায় 33 ঘন্টা কাটিয়ে হরিদ্বার স্টেশন। সেখান থেকে বাস ধরে প্রায় 6 ঘন্টা পর বিকেলে পৌঁছায় উত্তরকাশী বাস স্ট্যান্ডে। সেখান থেকে হেঁটে পৌঁছে যাই ভারত সেবাশ্রম সংঘে। কেটে গেল আরও একটা দিন। পরের দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘুরে উত্তরকাশীর কাছাকাছিতে বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দির, তার পাশে মহাদেবের বিশাল ত্রিশূল দেখে পৌঁছে যাই হনুমানজির মন্দিরে। সেখান থেকে অন্নপূর্ণা মায়ের মন্দির সহ প্রায় কাছাকাছি সব দর্শনীয় স্থানগুলো দর্শন করেছিলাম। উত্তরকাশীর তৃতীয় দিনে গাড়ি রিজার্ভ করে ছুটে যাই বি টপে। মনে পড়ছে? সেখান থেকে ফেরার পথে আমরা চলে এসেছিলাম সুন্দর পরিবেশে অবস্থিত বিমলেশ্বর মহাদেব মন্দির আর তার পাশে রাজরাজেশ্বরী মন্দিরে। এখান থেকে মন্দির দর্শন করে তারপর আমরা এসেছিলাম আদি রাজরাজেশ্বরী মন্দিরে। সবশেষে লক্ষ্যেশ্বর মহাদেব মন্দির দর্শন করে সন্ধ্যায় ফিরে আসি ভারত সেবাশ্রম সংঘে। উত্তরকাশীর চতুর্থ দিনে শেয়ার জিপে পৌঁছে যাই গঙ্গোত্রী ধাম দর্শন করতে।
খুব ভালোভাবে গঙ্গা মায়ের পুজো দিয়ে গঙ্গোত্রী ধাম দর্শন করে রাতে সন্ধ্যারতির সাথে শেষ হয় আরও একটা দিন। গতকাল গঙ্গোত্রীর সাইট সিনে বেরিয়ে সূর্যকুণ্ড, গৌরী মায়ের মন্দির সহ গৌরীকুণ্ড ও পাণ্ডব গুহা দর্শন করে গঙ্গোত্রীর জিপ স্ট্যান্ড থেকে গাড়ি করে রাতে ফিরে এসেছিলাম উত্তরকাশী ভারত সেবাশ্রম সঙ্গে। এই প্রতিটা দিনই অসাধারণ সব অভিজ্ঞতা হয়েছে আমার। দেখা না হলে ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে রইল, সময় মতো দেখে নিতে পারেন। আরে বাবা, দেখেছেন গল্প করতে করতে অনেকটা পথ চলে এসেছি। সামনে কি দারুণ একটা মন পাগল করা দৃশ্যপট, বেশ সুন্দর লাগছে। আকাশের রংটা দেখেছেন, অপূর্ব। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ মনোরম। বাসে করে অনেকটা পথ আসার পর সামনের এই রাস্তাটা কিন্তু বেশ সরু, তাই আমাদের গাড়ি দাঁড়িয়ে উল্টো দিকের গাড়িদেরকে পাস করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে। রাস্তা ক্লিয়ার হতেই আবার এগিয়ে চলা। পথের দুধারে চির গাছগুলো শান্তভাবে দাঁড়িয়ে আছে, এতটুকু হেলদোল নেই। মনে হচ্ছে কেউ গাছগুলোকে রং তুলি দিয়ে এঁকে রেখেছে। বাসে করে যেতে যেতে নিচের দিকে রাস্তাটা দেখলেই কিন্তু বেশ বোঝা যাচ্ছে আমরা কতটা উপরে উঠে গেছি। কখনো খুব সরু পথ, আবার কখনো কখনো রাস্তাটা একটু চওড়া। এই পথে চলতে কিন্তু বেশ ভালো লাগছে। বেশ কিছুটা পথ আসার পর সামনের দিকে চোখ পড়তেই দেখলাম দূরের ওই পাহাড়গুলোকে দেখলে মনে হচ্ছে ওরা আকাশের নীলাভ রং সারা গায়ে মেখে নিয়েছে। অসাধারণ লাগছে, এটা যেন একটা মায়াবী পরিবেশ চারদিকে। আপনাদের জানাই, উত্তরকাশী থেকে যমুনোত্রী ধাম সরাসরি পৌঁছানো যায় না, কারণ লাস্ট 6 কিলোমিটার ট্রেক করতে হয়। তাই বাসে আমরা 120 কিলোমিটার দূরে জানকীর চটিতে নামবো। জানকীর চটি পৌঁছতে বাসে প্রায় সময় লাগবে 4 ঘন্টার মতন। বাসে ভাড়া পড়ে প্রত্যেকে 270 টাকা করে। বাসে কখনো ধীর গতি, আবার কখনো দ্রুত গতিতে চলেছে। এমন করে আমরা এখন কিন্তু পৌঁছে গেছি বারকোটে। এই জায়গাটা বেশ জমজমাট। আগামীকালই আমরা এখানে এসে থাকবো ঠিক করেছি। গাড়িতে করে যাওয়ার সময় প্রতিবারই পাহাড়ের কোলে পাহাড়ি গ্রামগুলোকে দেখতে আমার বেশ সুন্দর লাগে। এই গ্রামটাকে দেখতেও ভারী ভালো লাগছে। এবার এই দিকটা একটু দেখুন, একদম ফ্রেমে বাঁধানো ছবি। নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, তারই নিচে পাহাড়ের রেঞ্জগুলোতে মনে হচ্ছে আকাশ আর মেঘের সাদা নীলাভ রং ধরেছে। আর একদম নিচ থেকে বয়ে চলেছে নদীর জলধারা। সত্যি বলুন তো, এমন দৃশ্য চোখে আটকাবে না তাই হয়? পাহাড়ি রাস্তা চলার মজাই তো এগুলোতে। তবে এটা ঠিক, এ পথের সৌন্দর্য চারদিকে দেখাতে গেলে জানকীর চটি আর পৌঁছানো যাবে না। পাহাড়ি পথে যেতে যেতে প্রতিবারই মনে হয় কংক্রিটের এই পাহাড়গুলোকে এত সুন্দরভাবে কেটে কেটে এমন রাস্তা তৈরি করতে কত মানুষের কত অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে। তাদের পরিশ্রমের ফসল আমরা কত সহজে ভোগ করছি, কত সহজে ছুটে চলেছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখানে পরপর অনেকগুলো পাহাড় আছে, আর এ পথে একটা পাহাড় থেকে অন্য পাহাড়ের সাথে কানেক্ট করতে মাঝে মাঝেই এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি সামনের রাস্তা ক্রমশ সরু হতে চলেছে। বেশ কিছুটা ভয়ঙ্কর রাস্তা দম বন্ধ করে পেরিয়ে এলাম। ভালো খারাপ দু ধরনের রাস্তাই পাওয়া যাবে এই পথে। তবে হ্যাঁ, মাঝে মাঝে এই পাহাড়ি গ্রামগুলোকে দেখে কিন্তু মনের ভয়টা অনেকটাই কমে যাচ্ছে, কারণ মনে হচ্ছে এরা তো সবসময় এই পথেই চলাফেরা করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফুলচট্টি ঢোকার ব্রিজের কাছে। এই ফুলচট্টি গ্রামটার নামটা যেমন সুন্দর,
এখানকার সৌন্দর্যও কিন্তু ততটাই সুন্দর। প্রকৃতির নজরবন্দি করা সৌন্দর্য ছড়িয়ে আছে এই রাস্তার চারদিকে, কিন্তু রাস্তাঘাট কিন্তু ভয়ঙ্কর রকমের সরু। তবে ওই যে একটাই ভরসা, মায়ের কাছে তো প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়েই যাতায়াত করছে, তাই মায়ের নাম করতে করতে আমরাও ঠিক পৌঁছে যাব। সামনের একটা ব্রিজ দেখতে পেয়ে পাশের যাত্রী দাদা আমাদেরকে জানিয়ে দিল এই ব্রিজটা পেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমাদের গন্তব্যস্থল জানকী চট্টি চলে আসবে। মনের মধ্যে আশা জাগলো, তবে আর বেশি দেরি নেই এটা ভেবে। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে চলে এসেছি একদম যমুনেত্রী ধামের বেস ক্যাম্পে। আমরা নেমে পড়েছি উত্তরাখণ্ডের সুন্দর পাহাড়ি অঞ্চল জানকী চট্টিতে। আর এই জানকী চট্টি থেকেই কিন্তু বিখ্যাত যমুনেত্রী ধাম যাত্রা শুরু হয়। বাস থেকে লাগেজ নামিয়ে নেওয়া হলো। জানকী চট্টি থেকে আমরা বাসে এলাম, তবে অনেকেই উত্তরকাশী থেকে গাড়ি রিজার্ভ করে এই পর্যন্ত চলে আসে। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আছে লক্ষ্মী প্যালেস, বেশ বড় হোটেল। চলুন দেখি একটা রুমের ব্যবস্থা করা যায় কিনা। ঘরের ব্যবস্থা হতেই চলে এলাম রুমে। এই হলো আমাদের রুম, আর রুমের সাথে অ্যাটাচ টয়লেট। হোটেলে খাওয়া দাওয়া সেরে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। বেশ লাগছে চারদিকটা দেখতে। কিছুক্ষণ পর বিশ্রাম নিতে রুমে ঢুকে পড়লাম। আজকে আমরা বাকি সময়টা এই জানকী চট্টিতেই থাকব। ঘণ্টাখানেক রেস্ট নেব, তারপর জানকী চট্টির দর্শনীয় স্থানগুলো দেখতে বেরিয়ে পড়ব। ঠিক 5টার দিকে হোটেল থেকে বেরিয়ে সোজা হেঁটে চললাম খাসালি গ্রামের দিকে। এই গ্রামটা কিন্তু যমুনেত্রী ধাম যাত্রার গুরুত্বপূর্ণ অংশ, কারণ এই গ্রামে কিন্তু যমুনা মায়ের একটা মন্দির আছে, আর আমরা এখন সেই মন্দির দেখতেই যাচ্ছি। জানকী চট্টি থেকে এই মন্দিরের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। পথে যেতে যেতে নিচের দিকে তাকালাম। ওই দেখুন, নিচে পাহাড়ের কোলে জানকী চট্টি এলাকা, যেখানে আমরা এসে নেমেছিলাম। একদম ছবির মতো সুন্দর লাগছে এখান থেকে। ঘড়ি ধরে 20 মিনিট হাঁটার পর আমরা চলে এলাম এখানকার যমুনা মন্দিরের গেটে। মন্দিরের চারদিকটা মন পাগল করা পরিবেশ। আরও ভালো লাগছে বাচ্চাদের প্রাণ খোলা আনন্দে আত্মহারা দৃশ্য দেখতে। এটি মূলত শনিদেবের মন্দির, তবে শীতকালে এই মন্দিরেই যমুনা মায়ের চলমান বিগ্রহটি আনা হয় পূজা অর্চনা করার জন্য। বেদিতে এই যে মূর্তিটা দেখছেন, এটা হলো যমুনা মায়ের স্থায়ী বিগ্রহ, যা সারা বছর দর্শন করার জন্য রাখা আছে। গর্ভমন্দিরের সামনেই রয়েছে বেশ বড় নাট মন্দির। গর্ভমন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম। মন্দিরটার চারদিকে পাহাড়ে ঘেরা, ঠান্ডা হাওয়া বইছে, সাথে সর্বত্রই আধ্যাত্মিক একটা পরিবেশ। সব মিলিয়ে জায়গাটা কিন্তু অসাধারণ। শীতকালে যমুনেত্রী ধামে যখন প্রচণ্ড বরফ পড়তে শুরু করে, তখন দীপাবলির দিন মাকে এই শনি মন্দিরে আনা হয়। আবার অক্ষয় তৃতীয়ার দিন মায়ের চলমান বিগ্রহ ডলি করে মায়ের যমুনেত্রী ধামে নিয়ে যাওয়া হয়। তাই ওই সময় যদি যমুনেত্রী ধাম কেউ আসেন, তবে এই মন্দিরেই যমুনেত্রী মায়ের দর্শন করতে পারবেন। এতদিনের ব্যস্ততা, এত ক্লান্তি মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে গেছে অনুভব করছি। মনের জোর যেন অনেক গুণ বেড়ে গেল এখানে এসে। কিছুক্ষণ সময় কাটিয়ে যমুনা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে জানকী চট্টির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধে হয়ে আসছে। আগামীকাল সকালেই আমরা যমুনেত্রী ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। দারুণ আনন্দ হচ্ছে ভাবলেই। হোটেলেই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই আবার বেরিয়ে পড়ার জন্য একদম রেডি হয়ে নিলাম। সকাল সকাল বাস স্ট্যান্ডের ব্যস্ততা চোখে পড়ল। সকাল 6টায় বেরিয়ে পড়লাম মায়ের নাম করে যমুনেত্রী ধামের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে সোজা রাস্তা। হোটেল থেকে সামান্য একটু এগিয়ে এসে দেখতে পেলাম এখানে ডলিওয়ালা, পালকিওয়ালা দাঁড়িয়ে আছে। একটু খোঁজ নিয়ে জানলাম পিঠে করে যাতায়াত করতে 5,000 থেকে 6,000 টাকার মতো খরচ পড়ে ওয়েট অনুযায়ী।
আর পালকিতে 8,500 থেকে 9,000 টাকার মতন। সামান্য এগিয়ে এসে ট্রেকের জন্য লাঠি কিনতে পাওয়া যাচ্ছে, আর এই পথে লাঠিটা কিন্তু খুব জরুরি। একদম শুরুর দিক থেকে এখানে বেশ কিছু দোকানপাট চোখে পড়ছে। নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে সংগ্রহ করা যাবে সহজে। এগিয়ে চললাম সামনে সোজা পথ ধরে। শুরু থেকেই চড়াই শুরু। তবে হ্যাঁ, আজকের ওয়েদারটা বেশ সুন্দর, খুব কষ্ট হবে বলে মনে হচ্ছে না। বেশ কিছু মানুষকে পালকি করে মায়ের কাছে উঠতে দেখলাম। এই পথে যেতে যেতে এখন বোর্ড বলছে এখনো 5 কিলোমিটার বাকি। এদিকে রাস্তা কিন্তু বেশ সুন্দর। এই পথে কিন্তু মাঝে মাঝে বেশ কিছু দোকানপাট চোখে পড়ছে, তাই এ পথে চলতে খাবারে খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না। বেশ অনেকটা পথ উঠে আসার পর এখানে GNVN এর থাকার জায়গা চোখে পড়ল। বেশ কিছুটা পথ হাঁটতে হাঁটতে চলে এলাম। চারদিকে প্রকৃতি দেখতে দেখতে মনেই হচ্ছে না আমরা উপরের দিকে উঠে চলেছি। এইভাবে বেশ কিছুটা পথ আসার পর দেখলাম একই পথে ডলি, পালকি, ঘোড়া সাওয়ারি ও আমরা সবাই মিলেমিশে একসাথে এগিয়ে চলেছি। বেশ কিছুটা হাঁটার পর এবার একটু রেস্ট নেওয়ার পালা। আর রেস্ট নিতে নিতে আপনাদেরকে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখিয়ে দিই। ওই যে যমুনেত্রী নদী ধীর গতিতে বয়ে চলেছে। ভালো করে দেখতে না পেলেও গর্জন কিন্তু ভালোভাবেই শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত মানুষ হেঁটে চলেছে। এখানে ছোট বাচ্চাও যেমন রয়েছে, আবার অনেক বয়স্ক মানুষও কিন্তু নির্দ্বিধায় সামনের দিকে এগিয়ে চলেছে মায়ের দর্শনের আশায়। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা আসার পর এবারে দেখতে পাচ্ছি রাস্তার একদম পাশেই যমুনা মাকে দেখা যাচ্ছে একদম ভালোভাবে। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকলাম। মাঝে মাঝেই কিন্তু এ পথে শেল্টার পাওয়া যায় রেস্ট নেবার জন্য। এই শেল্টারগুলোকে রেন শেল্টার বলে, কারণ বৃষ্টির হাত থেকে দর্শনার্থীদের রক্ষা করার জন্য এই শেল্টারগুলো। পৌঁছে গেলাম পথে যমুনেত্রী মায়ের মন্দিরে যাবার প্রথম প্রবেশদ্বারে। চলুন এগিয়ে যাই। এখান থেকে এখনও কিন্তু 4 কিলোমিটার পথ এখনও বাকি। হাঁটতে হাঁটতে আমরা এবারে এসে দেখলাম যমুনা মাকে একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর লাগছে, একদম প্রাণবন্ত লাগছে। কিছুক্ষণ দাঁড়িয়ে যমুনা মায়ের এই গতিপথ দেখতে থাকলাম, সাথে রেস্টও নিচ্ছি। এবারে ব্রিজটা পেরিয়ে আসার পর দেখতে পেলাম এখানে বেশ কিছু যাত্রী দাঁড়িয়ে আছে। এখান থেকে যাত্রীদের যমুনেত্রী ধামের আসার রেজিস্ট্রেশন চেক করে টোকেন দিচ্ছে যমুনা মায়ের দর্শনের জন্য। আমিও দাঁড়িয়ে পড়লাম লাইনে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর টোকেন সংগ্রহ করে আবার এগিয়ে চললাম। আমরা যমুনেত্রী গঙ্গোত্রী ধামে আসার রেজিস্ট্রেশন করিয়েছিলাম আসার প্রায় 1 মাস আগে উত্তরাখণ্ড চারধাম যাত্রার ওয়েবসাইটে। প্রচণ্ড চড়াই এখানকার সব পথগুলোই, তাই খুব সাবধানে যেতে হচ্ছে। তবে হ্যাঁ, ঘোড়াদের জন্য পথ চলাটা একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে বটে, কিন্তু কি আর করা যাবে। এতটা উঁচুতে পাহাড়ি পথে রাস্তার দুধারে শহরাঞ্চলের মতন দোকানপাট রয়েছে। দোকানপাটগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না আমরা পাহাড়ের দিকে উঠে চলেছি। পৌঁছে গেছি প্রাচীন শ্রী রাম মন্দিরে। রামজিকে প্রণাম জানিয়ে আবার সিঁড়িপথে এগিয়ে চললাম। তবে সবার সাথে এ পথে চলতে বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে কিছু বাঙালি মানুষদের সাথে গল্প করতে করতে এগিয়ে চলেছি। আর যখন ক্লান্তি বোধ করছি ঠিক তখনই দাঁড়িয়ে পড়ে দোকানপাটের ফাঁক থেকে একটু প্রকৃতিকে দেখার চেষ্টা করছি। এতে মনে শান্তিও পাচ্ছি, পায়ে একটু জোরও হচ্ছে বলতে পারেন। একে একে মোড় ঘুরে আমরা এগিয়ে চললাম ওপরের দিকে। প্রতিটা মোড়ের পরেই কিন্তু রাস্তা অনেক বেশি চড়াই হয়ে উঠছে। এবারে চলে এলাম ব্রিজের ওপরে। এই পথে দেখলাম অনেক মানুষই পালকিতে করে চলেছে, কেউ ঘোড়ায় চলেছে, আবার বহু মানুষ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। বেশ কিছুটা পথ আসার পর আমরা এখন ভান্ডালি গাঁওতে রয়েছি। তার মানে এখন আমরা 3 কিলোমিটার পথ চলে এসেছি। এখনও 3 কিলোমিটার পথ বাকি। একটা ইনফরমেশন দিই আপনাদের,
এই ভান্ডালি গ্রামে একটা মেডিকেল ক্যাম্প রয়েছে। কারোর শারীরিক কোনো অসুবিধা থাকলে এখানে এসে চেক আপ করিয়ে ওষুধপত্র পেতে পারেন। পিল পিল করে এগিয়ে আসছে ভক্তরা মায়ের দর্শনের জন্য। এখন অনেকটা পথ চলা বাকি, তাই তাড়াতাড়ি করে একটু এগিয়ে চলার চেষ্টা করলাম। এ যাত্রায় প্রতিটা ধাপই চড়াই অনেক বেশি, সেটা বুঝতেই পারছেন আমাদের চলার পথ দেখে। এই দেখুন এখানকার চলার পথের অবস্থা। সকাল 10টায় এসে পৌঁছালাম ভৈরব বাবার মন্দিরে। বাকি পথটা ভালোভাবে যেন উতরে যেতে পারি, এই প্রার্থনাটাই মনে এলো বাবার কাছে। বাবাকে প্রণাম জানিয়ে আবার এগিয়ে চললাম। এই পথে যাওয়া বেশ কষ্টদায়ক বলেই মনে হলো আমার তো মনে হচ্ছে 6 কিলোমিটার নয় 16 কিলোমিটার পথ এটা। তবে অনেক বয়স্ক মানুষদেরকে দেখে ভালো লাগছে, যারা খুব সহজে উঠে যাচ্ছে বলে মনে হচ্ছে আমার। আমিও সবার সাথে মহাদেবের নাম করতে করতে একের পর এক পথ এগিয়ে চলেছি। মনে ওই একটাই ইচ্ছা, কতক্ষণে মায়ের দর্শন পাবো। বিশ্রাম নিতে নিতে প্রকৃতিকে অনুভব করতে করতে এই পথে যেতে কিন্তু বেশ দারুণই লাগে। অনেকটা পথ হেঁটে আসার পর সবার গতিই যেন ধীর হয়ে গেছে, পা যেন আর চলতে চাইছে না কারোর। এখন মনের আশার জোরেই সকলে এগিয়ে চলেছে যমুনেত্রী মায়ের দর্শনে। তাই সব কষ্টকে উপেক্ষা করে সকলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ওই দেখুন যমুনা মায়ের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে, তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি। আর বেশি দূর নেই, এবার তো নতুন উদ্যমে এগিয়ে চলেছি আমরা। অনেকেই দেখছি মায়ের দর্শন সেরে ফিরে যাচ্ছে নিচের দিকে। সামনে অনেক মানুষের ভিড়, কেউ ফিরছে কেউ এগিয়ে চলেছে। আমরাও ধীরে ধীরে সবার সাথে এগিয়ে চললাম সামনের দিকে। এই রাস্তাটুকু পেরোতে পারলেই তো মায়ের দর্শন পাবো। তাই চলুন যতটা সম্ভব দ্রুত পায়ে এগিয়ে চলি। তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই, যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব। মায়ের মন্দিরের যত কাছে পৌঁছচ্ছি ততই যেন মনকে বশে রাখতে পারছি না। এবারে পথের দুধারে পুজোর সামগ্রী সহ অনেক ধরনের জিনিসের দোকানপাট দেখতে পেলাম। মনে এক দারুণ আনন্দ পাচ্ছি। এবারে আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরে। আর মাত্র এই ব্রিজটুকুর দূরত্ব মায়ের সাথে আমাদের। ব্রিজ পেরিয়ে উঠে চলেছি মন্দির চত্বরে। কত ভক্তদের ভিড়, চারদিকে যমুনা মায়ের জয়ধ্বনি শোনা যাচ্ছে। আর এটা জানেন একটা বড় শক্তি এই জয়ধ্বনিগুলো। চারদিকে বরফে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর অদ্ভুত এক শান্ত পরিবেশ। এখানে পৌঁছে যেন মনে হয় সব ক্লান্তি এক মুহূর্তে মিলিয়ে গেছে। এই অনুভূতি আপনিও অনুভব করবেন যখন আপনারাও এখানে এসে পৌঁছবেন। যমুনা মায়ের মন্দিরে ঢোকার জন্য কাছে এসে দেখলাম লম্বা লাইন। তাই আমরা প্রথমে চললাম এখানকার বিখ্যাত যমুনা নদীর উৎসস্থলের দিকে। ততক্ষণে মন্দির চত্বর নিশ্চয়ই কিছুটা ফাঁকা হয়ে যাবে। মানুষের বিশ্বাস হিমালয়ের এই নীরবতার মাঝেই যমুনা মায়ের আবির্ভাব ঘটেছিল মর্তে, মানুষের পাপ ধুয়ে দিতে। তাই মনে করা হয় যমুনেত্রী ধাম যাত্রায় সব পাপ ধুয়ে যায়, মৃত্যুর পর তাকে আর যমলোকে যেতে হয় না। পুরাণ মতে সূর্যদেবের দুই পত্নী সাঙ্গিয়া আর ছায়া। সাঙ্গিয়ার সন্তান হলো যমুনা দেবী ও যমরাজ, আর ছায়ার সন্তান হলো গ্রহরাজ শনিদেব। এখানে যমুনেত্রী মা মর্তে এলে এই স্থান হয়ে ওঠে পবিত্র তীর্থভূমিতে। যমুনেত্রী ধাম উত্তরাখণ্ডের 4 ধামের অন্যতম ধাম। যুগ যুগ ধরে ভক্তরা দুর্গম পথেই ছুটে আসতো যমুনা মায়ের দর্শনে। বেশ কিছুক্ষণ গঙ্গা মায়ের সান্নিধ্যে কাটিয়ে ফিরে এলাম। এবারে আমরা পুজো দেবার জন্য গর্ভমন্দিরে প্রবেশ করব। তবে গর্ভমন্দিরে ফটোগ্রাফির নিয়ম নেই, তাই আপনাদের দেখানোর ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। গর্ভমন্দিরে মায়ের বিগ্রহ রয়েছে, খুব বিশাল বড় জায়গা নয় ভেতরে,
তবে দারুণ শান্তির জায়গা। ভিড় থাকায় তাড়াতাড়ি পুজো দিয়ে দিলেন পুরোহিত মশাই। এখানে পুজো দিয়ে মনে অপার শান্তি পেলাম। এবারে আস্তে আস্তে পুজো দিয়ে গর্ভমন্দির থেকে বেরিয়ে এলাম। গর্ভমন্দির থেকে বেরিয়ে এসে এবারে আমরা কিন্তু এগিয়ে চললাম এখানকার আরও একটা বিখ্যাত দর্শনীয় স্থান দেখতে। হাঁটতে হাঁটতে মিনিট 2-1-এর মধ্যে আমরা পৌঁছে গেছি সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের পাশেই আছে সূর্যকুণ্ড, কিন্তু ভীষণ ভিড়, তাই ধীরে ধীরে কুণ্ডের দিকে আমরা এগিয়ে চলেছি। এই হলো সূর্যকুণ্ড। এই কুণ্ডের জল প্রচণ্ড গরম, তাই ভক্তরা কাপড়ের চাল বেঁধে পুরোহিতদের সাহায্যে কুণ্ডের জলে রেখে সেটা ফুটিয়ে নেন যমুনা মাকে ভোগ হিসাবে চড়ানোর জন্য। দেখেছেন জল থেকে কেমন ধোঁয়া উঠছে। সূর্য মন্দির ও সূর্যকুণ্ড দর্শন করে এবারে আমরা চলে এলাম মন্দির চত্বরে। মন্দিরের একদিকে অনেক ভিড় দেখে এগিয়ে চললাম এবারে সেদিকে। কাছে এসে জানলাম এই ব্যারিকেডের মধ্যেই আছে যমুনা মায়ের দিব্য শিলা। এই শিলাতেই ভক্তদের পুজো অর্পণ করছেন পুরোহিত মশাইরা। এটি কিন্তু মায়ের আদিশিলা। আদিশিলায় মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবারে আমরা বেরিয়ে পড়লাম। খোঁজ করতে করতে এবারে চলে এসেছি হনুমানজির মন্দিরের দিকে। এই মন্দিরটা মূল মন্দির চত্বর থেকে একটু দূরে, তবে এই মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ, তাই বিধি নিষেধ থাকার জন্য মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখে গর্ভ মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম। হনুমানজির মন্দিরের পাশেই রয়েছে এই উষ্ণ প্রসবন, যেখানে ভক্তরা স্নান করছেন। অনেক ভক্তজনই এখানে স্নান করে মায়ের পুজো দিয়ে থাকেন। কথিত আছে বহু যুগ আগে যমুনেত্রী ধামে কোনো গরম জলের ব্যবস্থা ছিল না। তখন ভক্তদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হতো। প্রাচীনকালে যখন ভক্তরা মায়ের কাছে দর্শনের জন্য আসতো, তখন এখানকার সমস্ত জল বরফ হয়ে থাকতো। তাদের সাথে আনা খাবার শেষ হয়ে গেলে তাদের নতুন করে খাবার কোনো সংগ্রহ করার উপায় ছিল না। তখন যমুনা মা তার ভক্তদের দুর্দশা দেখে সূর্যদেবের কাছে সমাধান চাইলেন। সূর্যদেব নিজের কিরণ ফেলে এখানকার একটি কুণ্ডে, সেই থেকে তৈরি হয় এই সূর্যকুণ্ড, যেখানে ভক্তরা খাবার তৈরি করার উপায় পায়। কথিত আছে এই কুণ্ডের জলেই আগে ভক্তরা চাল ফুটিয়ে সেদ্ধ করে ভাত যমুনা মাকে ভোগ হিসাবে অর্পণ করতেন, আবার নিজেরাও খেতেন। যমুনেত্রী ধাম ঘুরতে ঘুরতে এবারে আমরা চলে এসেছি দ্রৌপদী কুণ্ডে। জানা যায় পঞ্চপাণ্ডব চারধাম যাত্রায় বেরিয়ে যমুনেত্রী ধামে এলে এখানেই দ্রৌপদী স্নান করেন, তাই এই কুণ্ডের নাম দ্রৌপদী কুণ্ড। ভক্তরা এই পবিত্র জল মাথায় নিচ্ছে। পুজো দিয়ে চারদিকটা ঘুরে দেখতে দেখতে বিকেল 3টে বেজে গেছে। এবারে ফিরে যাওয়ার পালা। এরপরেও আরও বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম যমুনেত্রী ধামের চারদিকে। দারুণ দারুণ শান্তি জায়গা এখানে। এই পরম শান্তি বলে বোঝানো যাবে না। এখানে এলে নিজের অন্তরাত্মা দিয়ে অনুভব করা যায় বলতে পারি। কিছুতেই ফিরে যেতে ইচ্ছে করছে না, তাই যাবো যাবো করেও বেরোনো হচ্ছে না। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি এখানে। অবশেষে যমুনা মা সহ সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। দুধারে পাহাড়ি সেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাস্তা ধরে নিচের দিকে নামতে থাকলাম। এখান থেকে আমরা প্রথমে যাব বাসস্ট্যান্ডের পাশের হোটেলে, যেখানে আমরা আছি। সেই হোটেল থেকে লাগেজ নিয়ে বাসে করে এবারে আমরা ফিরে যাব বারকোটে। আজকে রাত ওখানেই কোনো হোটেলে থাকার ব্যবস্থা করতে হবে, কারণ আগামীকাল সকালেই আমরা পাড়ি দেব লাখামণ্ডলের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন লাখামণ্ডল দারুণ গুরুত্বপূর্ণ জায়গা, অনেক কিছু দেখার আছে। তাই আগামী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন জায়গার ভিডিওর সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।